আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। পাড়াগাঁয়ের শীতের রাত, তার সাথে উপরি পাওনা মুষলধারে বৃষ্টি। অঝোর বাড়িধারায় চারপাশ ঘোলাটে। একটানা বৃষ্টির ভারে ক্লান্ত গাছপালাগুলো যেন নুইয়ে পড়ে মাটি ছুঁতে চাইছে প্রবলভাবে। ভারী বৃষ্টির একঘেয়ে শব্দে যেন প্রকৃতিও আজ সামান্য বিরক্ত। তবে কান করে শুনলে বোঝা যাবে বৃষ্টির একঘেয়ে শব্দের তাল কেটে অন্য আর একটা শব্দ খুব ক্ষীণভাবে তার নিজের অস্তিত্ব জানান দিতে চাইছে। ছপাত ছপাত শব্দ তুলে কাদা জল মারিয়ে যেন কেউ প্রাণপণে ছুটে চলেছে এই প্রাণহীন শূন্য প্রান্তর দিয়ে। কিন্তু এই দুর্যোগ মাথায় করে কোন অভাগা এইভাবে নিজের প্রাণ হাতে করে ছুটে চলেছে তা জানতে মনে হয় প্রকৃতিও কিঞ্চিত উৎসুক হয়। আর তাই হয়তো ঘন কৃষ্ণ বর্ণ মেঘকে ফালা ফালা করে আকাশে চলকে ওঠে এক ঝলক বিদ্যুৎলতা। সেই আলোয় আবঝাভাবে ফুটে ওঠে এক নারী অবয়ব। এক অল্প বয়সী যুবতী নিজের প্রাণ শক্তি উজাড় করে ছুটে চলেছে কোনো এক অজানার উদ্দেশ্যে। কিন্তু তার পিছু পিছু ওটা কি? দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে শালুক। সে বেশ বুঝতে পারছে এখন কোনোভাবেই থামলে চলবে না, কারণ তার পেছনে ধাওয়া করে আসছে স্বয়ং মৃত্যু। এই প্রবল শীতে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে, অবশ হয়ে আসছে পা জোড়া। কিন্তু থামলে যে চলবে না। বৃষ্টির ছন্দকে ভেঙে চুরে দিয়ে তার পিছনে ধাওয়া করে আসা পদশব্দ এখন আরো স্পষ্ট, প্রায় তার নাগালের মধ্যেই। এদিকে শরীরটা ভেঙে পড়তে চাইছে শালুকের। গলার ভিতরটা শুষ্ক বিস্বাদ, দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, তবুও থামে না শালুক। কিন্তু বিধি বাম, হঠাৎই কাদা জলে পা পিছলে মুখ থুবড়ে সে পড়ে যায় থকথকে কাদা জমা মেঠো পথে। আর মুহূর্তে পিঠের উপর তীব্র জ্বলনি টের পায় সে, যেন অনেকগুলি কেউটে সল্লাসে একসাথে ছোবল মেরেছে তার পিঠে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে শালুক, কিন্তু এই মরা চড়াচড়ে তার হতভাগ্য চিৎকার শোনার জন্য কেই বা বসে আছে। ততক্ষণে অদেখা বিভীষিকাটার আরো একটা ছোবল বসে গেছে শালুকের ঘাড়ে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গেলেও আর চিৎকার করতে পারে না শালুক। তার চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার নামতে শুরু করে দিয়েছে ততক্ষণে। তবে চোখ কাজ না করলে শালুকের নাকটা তখন ঠিকঠাকভাবেই কাজ করছিল, কারণ জল কাদার সোদা গন্ধকে ছাপিয়ে সে টের পাচ্ছিল একটা জঘন্য বোটকা গন্ধর উপস্থিতি। সেই সাথে তার পিঠের জ্বালানি গলিত লাভার মতো তীর তীর করে ছড়িয়ে পড়ছিল প্রায় সর্বাঙ্গে। স্নায়ুর সাথে আর জুঝতে পারে না ষোড়শী শালুক। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে সে। শুধু অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে তার কানে এসেছিল একটা গরুর ডাক, যেন কানের ঠিক পাশেই ভীষণ আক্রোশে চিৎকার করে উঠেছে প্রাণীটা। আর ঠিক তখনই সারা শরীরে ভীষণ যন্ত্রণা নিয়েও সব গল্পকথা রূপকথা নয়, কারণ যা রটে তার কিছুটা তো ঘটে, তাই না? শুনতে থাকুন লেখিকা অনন্যা দেব রায়ের কলমে আজকের গল্প উমাপতি সিরিজের পোড়া দিঘির জলে।
চাষাপাড়ার নগেনের এক চালাটার সামনে আজ সারা গাঁ ভেঙে ভিড় জমেছে। সেই ভিড় থেকে ভেসে আসা গুঞ্জন আর এক চালার ভিতর থেকে মাঝে মধ্যে উড়ে আসা ডুকরে ওঠা কান্নার হাহাকার মিলিয়ে পরিবেশের বিমর্ষতা বেশ ভালোভাবেই প্রকট হয়ে উঠেছে। এক চালার দাওয়ায় সর্বহারার মতো বসে আছে প্রৌঢ় নগেন। তার দু চোখে আজ ভেসে বেড়াচ্ছে এক চাপা আতঙ্ক মেশা উদ্বেগ। নগেনের দিকে আরো একবার আর চোখে দেখে নিয়ে নাপিতদের বাড়ির মেজ ছেলে শিবু চাপা গলায় বলে ওঠে, এই নিয়ে মোট 7 বার এমনটা হলো, তাই না খুড়ো? খুড়ো বলে সম্বোধন করা ফণী বিশ্বাস গালে দুদিনে না কামানো সাদা দাড়িতে হাত বুলিয়ে তেমনি নিচু গলায় বলে, তা ঠিক, কিন্তু আগে 6 বার তো মেয়েগুলো বাঁচেনি, কিন্তু এইটা এখনো বেঁচে আছে। সে বটে, কিন্তু খুড়ো যা অবস্থা দেখলুম তাতে কতক্ষণ আর যে বাঁচবে সেটা কিন্তু বলা যাচ্ছে না গো খুড়ো। শিবুর কথায় বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কমলের। এই কমলের সাথেই সামনের ফাগুনে বিয়ের কথা ছিল শালুকের। কমলও এই গাঁয়েরই ছেলে, তবে বাপ ঠাকুরদার মতো সে অবশ্য চাষবাস করে না। ছোটবেলায় বেশ কিছুটা লেখাপড়া শিখেছিল, আর আপাতত সেই দৌলতেই কমল এখন এই গাঁয়ের জমিদার মশাইয়ের সেরেস্তায় হিসেব নিকেশের কাজে বহাল হয়েছে। রোজগারও তার মন্দ নয়, তাই বাপ হরনাথ দাস কমলের বিয়ের বয়স হওয়ার সাথে সাথেই এই গাঁয়েরই পাল্টি ঘর এই নগেন দত্তর মেয়ে শালুকের সাথে বিয়ে পাকা করে দেন। শালুককে মনে মনে ভারী পছন্দ কমলের। মেয়েটা প্রকৃতপক্ষেই একগুচ্ছ শালুক ফুলের মতোই স্নিগ্ধ, কিন্তু সেই মেয়েটার আজ একই অবস্থা। আজ দেখা শালুকের রক্তাক্ত চেহারাটার কথা মনে আসতেই চোখের কোলে বাষ্প জমে ওঠে কমলের। বাড়ির সামনে জমে ওঠা ভিড়টায় হঠাৎ একটা আলোড়ন খেলে যেতে সম্বিত ফেরে কমলের। আঙুলের ডগা দিয়ে চোখের কোলগুলো মুছে নিয়ে সামনের দিকে তাকায় সে। এক চালাটার ভিতর থেকে কবিরাজ মশাই বের হয়ে আসছেন, সাথে জমিদার শশধর মিত্রও আছেন। সবারই মুখ ভীষণ গম্ভীর। কবিরাজ মশাই চাপা উদ্বিগ্ন স্বরে বললেন, তেমন একটা ভালো বুঝছি না জমিদার মশাই। মেয়েটার তো কোনো হুঁশই নেই, তার উপর গায়ে ধুম জ্বর। এখন ভয় হচ্ছে শরীরের ক্ষতগুলো নিয়ে। ওগুলো যদি একবার বিষিয়ে যায় তবে আর কিচ্ছুটি করার থাকবে না। তবে কবিরাজ নীলরতন কুণ্ডুর দ্বারা যে এমনিতেও বিশেষ কিছু করা সম্ভব না, সে কথা কমল আগেই বুঝতে পেরেছিল। তবু এমন কথাগুলো শুনে হতাশাটা আরো কিছুটা বাড়ল। কবিরাজের কথা শুনে জমিদার বাবুও ভ্রু কুঞ্চিত করে বললেন, কিন্তু এমনটা কিভাবে হলো সেটা কিছু বুঝতে পেরেছেন কবিরাজ মশাই? একটা দীর্ঘশ্বাস ফেলে দুদিকে মাথা দোলান নীলরতন কবিরাজ। ঠিক সেই সময় অকুস্থলে উপস্থিত হন গাঁয়ের কালী মন্দিরের পুরোহিত হরেরাম মুখুজ্জে। এই প্রৌঢ় মানুষটাকে শ্রদ্ধা ভক্তি করে না এমন মানুষ এই গাঁয়ে একটিও নেই। পুরোহিত মশাইকে দেখেই অনেকে শশব্যস্ত হয়ে সরে দাঁড়ালো। কেউ কেউ ঢিপ ঢিপ করে দু একটা প্রণামও সেরে নিল এক ফাঁকে। মুকুজ্জে মশাই শটান এসে দাঁড়ালেন জমিদার মশাইয়ের মুখোমুখি। তারপর কিছুটা রূঢ় গলায় বললেন, এই গ্রামে অভিশাপ বর করেছে বুঝলেন জমিদার মশাই। দানই ধরেছে মেয়েগুলোকে। আমি এ কথা আপনাকে আগেই বলেছিলাম, কিন্তু তখন আপনি আমার কথায় কর্ণপাত করেননি। এখন পরিণতি দেখতে পাচ্ছেন তো। কিন্তু ঠাকুর মশাই, এই নিয়ে 7-7টি মেয়ের সাথে এমন অন্যায় কে করেছে বলতে পারেন? আর কেনই বা? জমিদার শশধর মিত্রের গলার উদ্বেগ উপচে পড়ে। উনি আর 5টা জমিদারের থেকে এখানেই ভীষণভাবে আলাদা। তিনি তার প্রজাদের সুখ দুঃখ নিয়ে খুবই সংবেদনশীল। গ্রামের সকলেই মাথার উপর ছাতার মতো তিনি সর্বদা দাঁড়িয়ে থাকেন। জমিদার মশাইয়ের কথায় কি যেন অল্প চিন্তা করে নেন পুরোহিত হরেরাম মুখুজ্জে। তারপর গম্ভীর গলায় বলেন, আমাকে একটু
সময় দিন আপনি। আজ রাত 3য় প্রহরে সময়টা খুবই উত্তম। তখন একবার ধ্যানে বসতে হবে, দেখি মা ভুবনেশ্বরী কি পথ দেখা নামায়। কমলের এইসব কথাবার্তা ভালো লাগছিল না, তাই ভিড় থেকে আস্তে আস্তে আলগা হয়ে অন্যদিকে পা চালায় সে। মনটা খুবই খারাপ আজ তার। সেরেস্তায় যেতেও ইচ্ছা করছে না। অগত্যা আনমনা হয়ে হাঁটতে শুরু করে দেয় কমল। কতক্ষণ এইভাবে হেঁটেছে খেয়াল নেই তার। তবে সংবিত ফেরে এক অচেনা পুরুষ কণ্ঠের ডাকে। কে যেন তাকে বলছে, ভাই, গত রাতে এখানে কি কিছু হয়েছে? তা তুমি কি বলতে পারবে? কথাটা কানে যেতেই আশপাশটা একবার চেয়ে দেখে কমল, আর সাথে সাথে চমকে ওঠে। আরে, এই তো সেই পাটের ক্ষেত। এইখানেই তো আজ সকালে শালুককে পাওয়া গেছিল। কমল তবে বেখেয়ালে হাঁটতে হাঁটতে গাঁ থেকে এতটা দূর চলে এসেছে। আচ্ছা, শালুক কাল গভীর রাতে এত দূর কেন এসেছিল? কমল হয়তো এইসব ভাবতে ভাবতে আবারও আনমনা হয়ে যেত, কিন্তু পারল না। কারণ এতক্ষণে তার দৃষ্টি সেই প্রশ্নকর্তার দিকে গেছে। বিস্মিত হয়ে কমল দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ সন্ন্যাসী। বয়সে তার চেয়ে হয়তো একটু অল্পই বড় হবে। দোহারা রিজু চেহারা। এমন স্নিগ্ধ শান্ত সন্ন্যাসী সে এর আগে কখনো দেখেনি। কমলকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকতে দেখেই মনে মনে অল্প হাসেন সেই সন্ন্যাসী। তারপর শান্ত গলায় আবার জিজ্ঞেস করেন, কি হয়েছে গত রাতে এখানে? তুমি কি কিছু জানো? প্রশ্নটা করার সাথে সাথে উনি ডান হাতের আঙুলে ইঙ্গিত করে মেঠো পথের একটি বিশেষ জায়গা দেখান। সেদিকে তাকিয়ে আবারও ভীষণভাবে চমকে ওঠে কমল। জলকাতার সাথে মিলেমিশে আছে কালচে রক্ত, শালুকের রক্ত। আর নিজেকে সামলাতে পারে না কমল। দুহাত দিয়ে মুখ ঢেকে ডুকরে ওঠেও। ভাই, শান্ত হও, সংযত করো নিজেকে। দেখো, আমি বুঝতে পারছি কোনো একটা বিশেষ কারণে আজ তোমার মনটা খুবই খারাপ। তবে আমায় বলতে না চাইলে বলো না। অযথা নিজের মনকে কষ্ট দিয়ে কিচ্ছুটি করা উচিত নয়। কথাগুলো শেষ করে আবার স্নিগ্ধ হাসেন সেই সন্ন্যাসী। কমল অবশ্য ততক্ষণে নিজেকে কিছুটা সামলে নিয়েছে। চোখ মুছে ধরা গলায় সে বলে, আজ আমার আর কিছু বলার নেই গো ঠাকুর মশাই। আজ আমার সব শেষ হতে চলল। কমলের কথা শুনে মুখটা অল্প গম্ভীর হয়ে যায় সেই সন্ন্যাসী। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, তোমাদের গ্রামের এই বাতাসটায় কেমন যেন একটা গুমোট ভাব। এই পৌষের শীতেও চারপাশে বড় অস্বস্তি বিছিয়ে আছে, কিন্তু কেন সেটাই তো আমি ঠিক বুঝতে পারছি না। তারপর হঠাৎই অল্প তাড়াহুড়ো করে সেই সন্ন্যাসী আবার বলে ওঠেন, ভাই নাও, এখান থেকে বা তাড়াতাড়ি চলো। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে তোমার আরও মন খারাপ করবে। আমি বড় দাদা হয়ে ছোট ভাইয়ের মনে তো আর কষ্ট দিতে পারি না। সন্ন্যাসীর গলার স্বরে এমন একটা স্নেহের পরশ মিশেছিল যে কমল এবার নিজেকে আর সামলে রাখতে পারে না। সে হাত জড়ো করে করুণ গলায় বলে, ঠাকুর, আমাদের গ্রামে কি সত্যি অভিশাপ লেগেছে? আর সেই জন্যই কি আজ শালুকের এই অবস্থা? সেটা তো ভাই আমি এখনই বলতে পারবো না তোমায়। আমি যে কিছুই জানি না এই গায়ের। তোমাদের গ্রামের নামটা পর্যন্ত এখনো আমি জানি না। আমি আপনাকে সব বলছি ঠাকুর। আপনি পারলে শালুককে বাঁচান। এইবার দুজনে কথা বলতে বলতে গ্রামের দিকে এগোতে শুরু করে। উত্তরের কনকনে বাতাস ছুটে এসে কামড় বসাচ্ছে কমলের শুকনো মুখে। গতরাতে অমন ভারী বৃষ্টি হলেও আজ অবশ্যই সেই বালাই নেই। তবে রোদ্দুরটা মরা মরা, ঠান্ডা বেড়েছে দুগুণ। কমল গায়ের আলোয়ানখানা ভালো করে জড়িয়ে নিয়ে বলতে শুরু করে,
আমাদের গায়ের নাম পোড়াদিঘি। গায়ের এমন অদ্ভুত নাম হওয়ার পেছনে একটা গল্প আছে, তবে সে কথায় আমি পরে আসছি। আপনাকে আগে বরং এখানকার বিপদের কথাটা বলি। আমাদের গ্রাম বরাবরই ভীষণ শান্তশিষ্ট আর নীল ঝঞ্ঝাট প্রকৃতির। এখানে আমরা সকলে মিলে মিশে থাকি। আর আমাদের জমিদার বাবু, উনি আমাদের মাথার ওপর অভিভাবকের মতো সর্বদা উপস্থিত। আমাদের সুখে দুঃখে আপদে বিপদে উনি একমাত্র ভরসা। কিন্তু এইবারের বার এই বিপদে উনিও যে দিশেহারা হয়ে পড়েছেন। গত কার্তিক মাসে কালী পুজোর রাত্রে প্রথমবারের মতো এই অজানা বিপদ এসে থাবা বসিয়েছিল এই পোড়াদিঘি গ্রামে। সেই রাতে হঠাৎই হারিয়ে গেছিল বাগদিপাড়ার মিনু। পরের দিন কাক ভোরে পোড়াদিঘির ঘাটে মিনুর ছেঁড়া খোড়া দেহটা পাওয়া গেছিল। যেন একটা দানও তার ধারালো নখ দিয়ে ফালা ফালা করে ফেলেছে মেয়েটার শরীর। এই ঘটনায় গোটা গ্রাম একেবারে থম মেরে গেছিল। কোথা থেকে কি হয়ে গেল কেউই তা বুঝতে পারছিল না। আরে, এ তো সুন্দরবন নয় যে বাঘ এসে থাবা দিয়ে যাবে। কিন্তু অনেক ভেবেচিন্তেও এই ঘটনার কোনো সুরাহা করা যায়নি। দেখতে দেখতে ঘুরে যায় কয়েকটা সপ্তাহ, তারপর আবার থাবা দেয় সেই অদৃশ্য বিপদ। এইবার তার গ্রাসে বলি হয় কুমোর বাড়ির ছোট মেয়ে পদ্মা। সেই একই রকম ভাবে ওর ছিন্ন ভিন্ন দেহটা পড়েছিল পোড়াদিঘির ঘাটে। এরপর তো গ্রামের লোকজন আতঙ্কে প্রায় দিশেহারা হয়ে পড়ে। কিন্তু বিপদের আকার আকৃতি মতিগতি সবই যে সকলের বুদ্ধির বাইরে। তবুও আজকাল সূর্য ডুবে গেলেই সকলে নিজের নিজের দৌড়ে খিল দিচ্ছে। তবুও না জানি কেমন করে আরও 4-4টি মেয়ে একইভাবে মারা পড়ে। তাদের ছিন্ন ভিন্ন প্রতিটি দেহই পোড়াদিঘির ঘাটে পাওয়া যেত। এই বিপদ যে কবে কিভাবে আসবে তা আমরা কেউই বুঝতে পারিনি। গতকাল রাতে আবার সেই বিপদ এসে আবার ঝাঁপিয়ে পড়ে শালুকের ওপর। তবে এই প্রথমবার কেউ প্রাণে মারা পড়েনি। কিন্তু নিয়তির সাথে কতদিন যে মেয়েটা জুঝতে পারবে তা তো ঈশ্বরই জানেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, শালুকে কিন্তু পোড়াদিঘির ঘাটে পাওয়া যায়নি। পাওয়া গেছে গায়ের পশ্চিম প্রান্তের পাট ক্ষেতের ধারে, ওই যেখানে আপনার সাথে আমার দেখা হলো ওইখানে। আজ ভোরে সনাতন গয়লা প্রথম দেখতে পেয়েছিল। রক্তে মাখামাখি অবস্থায় শালুক অজ্ঞান হয়ে পড়েছিল কাদার ওপর। ওর সাথে শব্দের ফাঁকুড়ে আমার গলাটা এইবার ধরে আসে কমলের। চুপ করে যায় সে। সেই সন্ন্যাসী এতক্ষণ একেবারে নিশ্চুপ হয়ে কমলের কথাগুলো শুনছিলেন। কমলকে চুপ করতে দেখে বললেন, তোমাদের গায়ে তাহলে পোড়াদিঘি বলে একটা দিঘিও আছে? হ্যাঁ ঠাকুর, তা তো আছে বই কি। ওটার নামেই তো গায়ের নাম। আমাদের গায়ের শ্মশানের ঠিক পাশেই আছে ওই বিরাট পোড়া দিঘিখানা। শোনো না, আমাকে একটাবার সেখানে নিয়ে চলো তো ভাই। আর যেতে যেতে এই গায়ের নাম পোড়াদিঘি কেন হলো সেটাও বলো আমায়। আচ্ছা ঠিক আছে ঠাকুর, চলুন তবে। ভাই, একটা কথা বলি। আমি এক অতি সাধারণ সন্ন্যাসী মাত্র। আমার নাম উমাপতি। আমাকে তুমি দাদা বলে ডেকো, কেমন? মানুষটার গলায় একটা গাঢ় আপন ভাব টের পায় কমল। সে নিঃশব্দে ঘাড় হেলায় একপাশে, তারপর বলতে শুরু করে, আমি এ বিষয়ে তেমন কিছুই জানি নে। ওই বাপ ঠাকুরদার আমল থেকে মুখে মুখে ঘুরে আসছে একটা গল্প। কথিত আছে ওই পোড়া দিঘির নিচে বসানো আছে এক শিবলিঙ্গ। সেজন্যই তো ওই দিঘির পাড়ে এই গায়ের শ্মশানটা। এই গায়ের মানুষদের দাহ করার পর তাদের অস্থি ওই দিঘির জলে ফেলে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি মৃত মানুষের আত্মাগুলো ওই অস্থি মারফত জলের গভীরে গিয়ে বাবা মহাদেবের চরণে আশ্রয় পায়। তো বহু বছর আগে এই গ্রামে এক কাপালিক এসে ডেরা বেঁধেছিল। তাকে নাকি দেখতে ছিল ভয়ঙ্কর।
মাথা ভর্তি চটা, মুখময় দাড়ি গোঁফ। সেই বদরাগী কাপালি গাঁয়ের মানুষজনের সাথে পারতপক্ষে কথাবার্তাও বলতো না, কিন্তু ওই কাপালি গায়ে আসার কিছুদিনের পর থেকেই এই গ্রামের মেয়ের একজন একজন করে হারিয়ে যেতে শুরু করে। প্রথমে গ্রামের লোকজন কিছু বুঝতে না পারলেও পরে জানা যায় যে ওই কাপালি কি সব তন্ত্র সাধনার জন্য মেয়েগুলোকে বলি দিত। কথিত আছে সেই অনাচারের প্রতিবাদ করতে স্বয়ং মহাদেব নাকি ওই পোড়া দিঘির জল থেকে উঠে এসেছিলেন। বাবা মহাদেবের রোষে দাউ দাউ করে জ্বলে উঠেছিল দিঘির জল। বাবা স্বয়ং ওই নরাধম কাপালিককে নিয়ে আবার অদৃশ্য হয়ে গিয়েছিলেন ওই জ্বলন্ত দিঘির জঠরে। সেই থেকেই ওই দিঘির নাম পোড়া দিঘি, আর এই গায়ের নামও তাই। কথায় কথায় ওরা কখন যেন এসে পড়েছিল পোড়া দিঘির ধারের শ্মশানে। জনমানবহীন শ্মশান প্রান্তরটা খাঁ খাঁ করছে। কমল লক্ষ্য করে উমাপতি দিঘির জলের খুব কাছে গিয়ে কি যেন লক্ষ্য করছেন। তারপর ব্রু কুঞ্চিত করে কমলের দিকে এগিয়ে এসে বললেন, ভাই, তোমাকে দেখে তো বেশ বিচক্ষণ বলেই মনে হচ্ছে। তা তুমি কি একটা বিষয় খেয়াল করেছ? এই গ্রামে আবার কিন্তু মেয়েদের হত্যা করা হচ্ছে। উমাপতির কথায় এইবার ভয়ানক চমকে ওঠে কমল। সত্যিই তো। তবে কি এই সবের যোগসূত্র ওই প্রাচীন কাহিনীর সাথে যুক্ত? কিন্তু তা কেমন করে সম্ভব? সে তো এতদিন ওই সব কথাগুলোকে গল্প কথা বলেই বিশ্বাস করে এসেছে। ওসব আবার সত্যি নাকি? উমাপতি মনে হয় মানুষের মন পড়তে পারেন। মৃদু হেসে তিনি বলেন, যা রটে তার কিছুটা তো ঘটে, কি তাই না? হয়তো সত্যি এই দিঘির তলায়। কথাটা শেষ করেন না উমাপতি। শ্মশানের পূর্ব দিকে তার দৃষ্টি পড়তেই উনি হন্তদন্ত হয়ে সেই দিকটা এগিয়ে যান। পিছু পিছু কমলও যায়। শ্মশানের পূর্ব প্রান্তের একটি প্রাচীন গাব গাছের নিচে স্থির হয়ে বসে আছে একটা লোক। এক একজন মানুষ থাকে যাদেরকে এক ঝলক দেখলেই অকারণেই মনটা বিরক্তিতে ছেয়ে যায়। এই লোকটা সেই গোত্রেরই। লোকটার মাথা ভর্তি জটার পাহাড়। দাড়ি গোফের জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা মুখের আদল বোঝা অসম্ভব। ধুলোমলিন ছেঁড়াখোড়া পোশাক থেকে কেমন যেন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। লোকটাকে দেখেই নাক কোচকায় কমল। অল্প তফাতে দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকে মানুষটাকে। উমাপতির মুখে অবশ্য কোনো অভিব্যক্তি ফুটে ওঠে না। সে দৃঢ় পায়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। লোকটার অবশ্য দুচোখ বন্ধ, সুগঠিত স্বাস্থ্য, টান টান হয়ে পদ্মাসনে বসে আছে। মুখের সামনে দুজন মানুষের উপস্থিতি সম্পর্কে একেবারে উদাসীন। উমাপতি বেশ কিছুক্ষণ স্থির চোখে লোকটাকে জরিপ করার পর কমলের কাছে ফিরে এসে চাপা গলায় উমাপতি বললেন, ভাই, শালুককে আজ ভোরে যেখানে পাওয়া গেছিল সেখানের কাদা মাটিতে গরুর খুরের ছাপ পড়েছিল। তুমি খেয়াল করেছো সেগুলো? বিহলভাবে মাথা নাড়ায় কমল। সে দেখেনি, কিন্তু উমাপতি দাদা এ কথা কেন জিজ্ঞেস করছেন? কমলের জিজ্ঞাসক দৃষ্টির জবাবে উমাপতি আঙুলের ইশারায় গাব গাছের পিছন দিকটার ইঙ্গিত করেন। সেদিকে তাকিয়ে কমল দেখে ওই অদ্ভুত দর্শন লোকটার অদূরেই একটা গরু নির্বিকার চিত্তে বসে বসে জাবর কাটছে। এইবার কমলের কানের কাছে মুখ এনে উমাপতি বলেন, প্রাণীটার পাগুলো ভালো করে খেয়াল করো তো ভাই। চমকে উঠে কমল দেখে গরুটার চারটে খুঁড়ের ফাঁকে ফাঁকে জমে শক্ত হয়ে আছে থকথকে কাদা। তবে কি এই গরুটারই পায়ের ছাপ পাওয়া গেছে ওখান থেকে? মানে এই লোকটাও কি তবে ওখানে ছিল? তবে কি এই লোকটাই শালুকের এই দুর্দশার জন্য দায়ী? কিন্তু একে তো আগে কখনো এই গ্রামে কমল দেখেনি। তবে কে ও? সন্ধেবেলা বাড়ির বৈঠকখানায় গম্ভীর মুখে বসেছিলেন
জমিদার শশধর মিত্র। তার গ্রামে কি যে অভিশাপ ভর করেছে তা ঈশ্বরই জানেন। আতঙ্কের করাল গ্রাসে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে গোটা গ্রামখানা। এমন চলতে থাকলে তো একদিন সব শেষ হয়ে যাবে। আর এই অদ্ভুত পরিস্থিতিতে তিনি কি বা করবেন, এটাই তিনি আজ পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। কেউ কি এমন নেই যে পরিস্থিতি থেকে গ্রামটাকে উদ্ধার করতে পারে, চিরতরে বন্ধ করতে পারে এই হত্যালীলা? হঠাৎই ভৃত্য নকুলের গলার আওয়াজে জমিদার মশাইয়ের চিন্তার জালটা কেটে যায়। বাবা মশাই, সেরেস্তার কমল দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন, সাথে একজন সাধু বাবা হয়েছেন। ওনাদের কি আসতে বলবো? কিন্তু এখন ওনার মনের অবস্থা কারোর সাথে দেখা করার মতো নয়। মনে মনে অল্প অসন্তুষ্ট হলেও ওদের ভিতরে আসতে বললেন জমিদার মশাই। অল্পক্ষণের মধ্যেই জমিদার মশাইয়ের সামনে ধীর পায়ে এসে দাঁড়ায় কমল। ছেলেটার শুকনো চেহারার দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু ওর পাশে দাঁড়ানো সন্ন্যাসীটির দিকে এক ঝলক তাকিয়েই কেমন যেন স্তব্ধ হয়ে যান জমিদার শশধর মিত্র। বয়সে তরুণ এই সন্ন্যাসীটির শান্ত স্নিগ্ধ চেহারা দেখলেই মনে সম্ভ্রম জাগে, আর ওনার চোখ দুটো যেন অন্তর্ভেদী। নিজের অজান্তেই হাত দুটো জড়ো হয়ে যায় জমিদার মশাইয়ের। তারপর শশব ব্যস্ত হয়ে বললেন, ওরে, কি কোথায় আছিস রে? এই গুরুদেবকে একটা শীতল পাটি বিছিয়ে দে। জবাবে একটা হাত তুলে জমিদার বাবুকে আশ্বস্ত করেন সেই তরুণ সন্ন্যাসী। তারপর অতি নরম গলায় বললেন, দয়া করে ব্যস্ত হবেন না, আমি মাটিতেই বসছি। না না গুরুদেব, তাই কি হয় নাকি? আমি কারো গুরুদেব নই জমিদার মশাই, আমি একজন সাধারণ সন্ন্যাসী মাত্র। আমার নাম উমাপতি, আর আমি বরাবর মাটির কাছাকাছি থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কথা বলতে বলতেই বৈঠকখানার মেঝেতে পদ্মাসনে বসে পড়েন উমাপতি। অল্প দূরে জড়সড় হয়ে কমলও বসে। বসার পরে আবার মুখ খোলেন উমাপতি। নিচু স্বরে বলেন, আমি ভবঘুরে পথিক মাত্র। আজ সকালে ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে এসে পড়েছিলাম। তখনই এই ভাইটির সাথে আমার দেখা। ওরই মুখে আপনাদের এই অনাহুত বিপদের কথা শুনলাম। এখন আপনি চাইলে আমি একটা বার চেষ্টা করে দেখতে পারি, যদি কিছু করতে পারি। উমাপতির কথা শেষ হওয়ার আগেই হাত চড়ো করে অনুনয়ের স্বরে জমিদারবাবু বলে ওঠেন, দয়া করুন ঠাকুর, আমাদের এই গ্রামটার উপর আপনি একটু দয়া করুন। আমি যে বিপদের কুল কিনারা কিচ্ছুটি বুঝতে পারছি না। জমিদার মশাইয়ের কথা শেষ হওয়ার আগেই বৈঠকখানায় এসে ঢোকেন পুরোহিত হরেরাম মুখুজ্জে। আর ঢুকেই উমাপতিকে দেখা মাত্র ওনার মুখে বেজার ভাব স্পষ্ট হয়ে ওঠে। অবশ্য সেই মুহূর্তেই উনি কিছু বলেন না। চুপচাপ গিয়ে একটা কাঠের কেদারার উপর উপবিষ্ট হয়ে এইবার ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জমিদার বাবুকে প্রশ্ন করেন, এটি আবার কে জমিদার বাবু? ইনি উমাপতি ঠাকুর, আজ সকালেই এই গ্রামে এসেছেন। আমি ওনাকে সবটা জানিয়েছি। উনি বললেন যে উনি একবার চেষ্টা করে দেখবেন যদি এই বিপদের কোনো সমাধান করা যায়। মূর্খ, এইভাবে বাইরের মানুষকে এই গ্রামের অন্ধরের কথা পেট খুলে বলার কি খুব দরকার ছিল? ওর কতটুকু ক্ষমতা? কি করতে পারবে ও? পুরোহিত মশাইয়ের ক্রুদ্ধ স্বরে গম গম করে ওঠে বৈঠকখানাটা। পুরোহিত মশাইয়ের এই আকস্মিক আক্রমণে কমল মাথা নিচু করে নেয়। জমিদার বাবুর মুখে আধার নামে, অথচ উমাপতির মুখে তখনও স্মিত হাসি। শান্ত গলায় তিনি বলেন, আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই, আমার তেমন বিশেষ কিছুই ক্ষমতা নেই। কিন্তু এইটুকু আমি বলতে পারি, এই গ্রামে বিগত কিছু মাস যাবৎ যা যা ঘটে আসছে তার সাথে অলৌকিক কোনো কিছুরই কোনো সম্পর্ক নেই। এই সব ঘটাচ্ছে কোনো সাধারণ মানুষ। ঘরের মধ্যে বাজ পড়লে হয়তো এতটা চমকে উঠতেন না জমিদার শশধর মিত্র। মানুষে করছে এইসব, কিন্তু কেন?
উমাপতির কথা শুনে কমলও বেশ অবাক হয়েছে, কারণ পুরোহিত মশাই তো সেই প্রথম থেকেই এই সবকে কোনো এক ক্রুদ্ধ অপদেবতার কাজ বলে আসছেন। উনি তো বারবার জমিদার বাবুকে গ্রামে এক শান্তিযজ্ঞ করার জন্য অনুরোধও করছেন। তবে কি পুরোহিত মশাইয়ের কোথাও ভুল হয়েছিল? পুরোহিত হরেরাম মুখুজ্জে অবশ্য উমাপতির কথায় মোটেও পাত্তা দিলেন না। উল্টে বঙ্কিম হেসে বললেন, বটে, তা ওই কচি কচি মেয়েগুলোকে মেরে ফেলে কোন মানুষেরই কি বা মোক্ষ লাভ হবে? হবে পুরোহিত মশাই, নিশ্চয়ই হবে। এই গ্রামেই কোনো এক বামাচারী তান্ত্রিক শুধুমাত্র নিজের অভীষ্ট লাভের উদ্দেশ্যে মেয়েগুলির হত্যা করে চলেছে, এবং আমার স্থির বিশ্বাস এই হত্যালীলা আবারও হবে। কি বলছেন ঠাকুর মশাই? কোন নরাধাম এমন পাপ করেছে আপনি জানেন? জানলে দয়া করে বলুন, আমি এক্ষুনি রেটেল পাঠিয়ে তাকে ধরে আনব। জমিদার বাবুর কথার মাঝপথে হঠাৎই উত্তেজনা বশে কমল বলে ওঠে, জমিদার বাবু, আজ দুপুরে আমি আর উমাপতি দাদা একবার পোড়া দিঘির দিকটায় গিয়েছিলাম। তা ওখানে একটা অদ্ভুত মানুষকে দেখেছি। খুবই ভয়ঙ্কর দেখতে তাকে, অনেকটা কাপালিকের মতো। আমার মনে হয় কি সে নয় তো? বটে, আমি এক্ষুনি লোক পাঠিয়ে বেটাকে ধরে আনার ব্যবস্থা করছি। মজা পেয়েছে নাকি? জমিদার শশধর মিত্রের গলায় ক্রোধ আছড়ে পড়ে। উমাপতি তাড়াতাড়ি ওনাকে আশ্বস্ত করে বলেন, জমিদার মশাই, দয়া করে উত্তেজিত হবেন না, আমার উপর একটু বিশ্বাস রাখুন। কিন্তু তোমার উপর আমরা বিশ্বাসটা রাখি কেমন করে বাবু? তুমি তো এই গাঁয়ের কেউ হও না। অযথা আমাদের বিপদে তোমার মাথা ফাটছে কেন? এমনও তো হতে পারে তুমি আর তোমার ওই কাপালিক সাগরেদ মিলে এইসব করছো এখানে। বেটা শ্মশানে বসে আছে আর তুমি সাধু সেজে জমিদার বাড়িতে এসেছো ভেতরের খবর জোগাড় করতে। পুরোহিত মশাইয়ের কথা শুনে আবারও অল্প হাসেন উমাপতি। তারপর বলেন, আমি যতটুকু বুঝেছি, ওই পোড়া দিঘির ঘাটে যিনি বসেছিলেন তার সাগরেদ হওয়ার ক্ষমতা আমার নেই ঠাকুরমশাই। আর তাছাড়া আমি তান্ত্রিক হলেও বামাচার আমার পথ নয়। প্রাণ আহুতিতে আমি বিশ্বাস রাখি না। আমি দক্ষিণাচারী, মানুষের শান্তিতেই আমার মুক্তি। আর আমাকে নিয়ে আপনি অযথাই বিব্রত হচ্ছেন। এই বিপদের মোকাবিলায় আপনি আপনার রাস্তায় এগোন, আর আমি আমার। সমস্যা কোথায় এতে? সমস্যা না হলেই ভালো। তা জমিদার বাবু, আমি যে কথা বলতে এসেছিলাম সেটাই বলে যাই। আজ রাত 3য় প্রহরে আমি ধ্যানে বসছি। আমার কাছে মা ভবতারিণীর আদেশই হলো শেষ কথা। তবে একটা অনুরোধ, মা যদি আমায় বলে যে এই ছোকরাই হচ্ছে এই গায়ের অনিষ্টের মূল, তখন কিন্তু আপনাকে তার যথাযথ ব্যবস্থা করতে হবে। কথা শেষ করে খড়মের শব্দ তুলে বৈঠকখানা থেকে বের হয়ে যান হরেরাম মুখুজ্জে। উনি চলে যেতে জমিদার বাবু হাত জড়ো করে বিনয়ের সাথে বললেন, ঠাকুর, পুরোহিত মশাইয়ের কথা মনে নেবেন না। উনি বরাবরই দাম্ভিক। আসলে ওনার বংশ পরম্পরায় এই গ্রামের ভবতারিণী মায়ের সেবক। মান্যিগণ্যি খুব, তাই হয়তো আপনাকে ঠিক কথা শেষ না করে জমিদার মশাইকে ইতস্তত করতে দেখে হাসেন উমাপতি। তারপর বলেন, স্বয়ং মহাদেব তো সর্বাঙ্গে ছাই মেখে থাকেন, তাই বলে কি সেই ছাই তার অন্তরকে দূষিত করতে পারে জমিদার মশাই? আপনি এইসব নিয়ে ভাববেন না। তবে একটা অনুরোধ, আমাকে 2 দিন কিন্তু আপনার ভদ্রাসনে আশ্রয় দিতে হবে। আমি যদি কিছু করতে পারি তাই 2 দিনেই হয়ে যাবে। কি বলছেন ঠাকুর মশাই? এই যে আমার পরম সৌভাগ্য। আপনি দয়া করে আমাদের ঠাকুর বাড়িতে অবস্থান করুন। আপনার সেবার যথাযথ ব্যবস্থা আমি করছি। না জমিদার মশাই, সেবা নেওয়ার মতন মহান আমি কেউ নই। আমি আপনার ঠাকুর বাড়ির চাতালেই থাকতে পারবো। আর আমি একাহারী, আমার খাওয়া নিয়েও আপনাকে বিচলিত হতে হবে না বিশেষ।
রাত প্রায় তৃতীয় প্রহরের কাছাকাছি। অন্ধকারে মিশে জমিদার বাড়ির দিকে এগিয়ে চলেছে কমল। হাড় হিম করা কনকনে বাতাসে তার দাঁতে দাঁতে ঠোকাঠুকি লেগে যাওয়ার উপক্রম। আলোয়ানখানা আরো ভালো করে জড়িয়ে নিয়ে জমিদার বাড়ির ঠাকুর দালানের সামনে এসে দাঁড়ায় সে। উমাপতি দাদা তাকে চুপি চুপি এই সময় এখানে আসতে বলেছিলেন, তাই আসা। কমল দেখে ঠাকুর বাড়ির খোলা দাওয়ায় একটা ধুনি জ্বালিয়ে স্থির হয়ে বসে আছেন উমাপতি। আগুনের শিখা তার গম্ভীর মুখে অলৌকিকের মায়াজাল বিস্তার করছে। এইবার কেমন যেন ভয় ভয় করে ওঠে কমলের। আচ্ছা, এই অচেনা অজানা উমাপতিকে বিশ্বাস করা কি তার আদৌ ঠিক হচ্ছে? হতেও তো পারে গায়ের ঠাকুর মশাইয়ের কথাগুলোই সত্যি। এই উমাপতি আর পোড়াদিঘি ধারের ওই কাপালিক মিলে এইসব করছে। আর ভাবতে পারে না সে, এসে যখন পড়েছে তখন আর কি উপায়। কমল সামনের দিকে তাকিয়ে দেখে উমাপতি তাকে হাতের ইশারায় অপেক্ষা করতে বলছেন। তারপর ধীর পায়ে দাওয়া থেকে নেমে এসে কমলকে বলেন, ভাইয়া, শালকুমার বাড়ি যেতে হবে একবার, তাড়াতাড়ি নিয়ে চলো আমায়। সময় কিন্তু আমাদের হাতে আর বেশি নেই। শালুকদের বাড়ি কেন? আজ রাতেও যে শালকুমার নিরাপদ নয়, বিপদ ওর পিছু ছাড়বে না, এ আমি নিশ্চিত। তার মানে কি গত রাতের আক্রমণকারী শালুককে মেরে ফেলতে পারেনি বলে আজ আবার চেষ্টা করবে? তুমি বুদ্ধিমান কমল, তবে এখন আর কথা নয়, তাড়াতাড়ি চলো। মনে একরাশ প্রশ্নমাখা উত্তেজনা নিয়ে হাঁটতে শুরু করে কমল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, এক হাত দূরেরও কিছু দেখা যাচ্ছে না, অথচ আকাশ জুড়ে ঢলঢল করছে চাঁদ। কিন্তু তার জোছনা এই পোড়াদিঘির গাঁয়ের মাটি ছোঁয়ার আগেই কোনো অদৃশ্য পিশাচ যেন তা শুষে খেয়ে নিচ্ছে। অন্ধ যেভাবে হাঁটে, কমলও কতটা সেইভাবে এগিয়ে চলে। হঠাৎই একটা খটখট শব্দ শুনতে পেয়ে থমকে দাঁড়ায় কমল। এ যে গরুর খুঁড়ের শব্দ, কিন্তু এত রাতে গরু আসবে কোথা থেকে? উমাপতি কিন্তু দিব্যি নিজের স্বভাব সিদ্ধ শান্ত ভঙ্গিতেই হেঁটে চলেছেন। আর থাকতে না পেরে কমল চাপা গলায় বলে, উমাপতি দাদা, শুনতে পাচ্ছ? পাচ্ছি, ও কিছু নয়, তুমি চলো। নিস্পৃহ জবাব আসে উমাপতির দিক থেকে। শালুকের বাড়ির সামনে এসে থামে কমল। ইশারায় উমাপতিকে বাড়িটা দেখিয়ে দেয়। উমাপতি এইবার প্রায় ফিসফিস করে বলে, ভাই, আমি একটু ওদিকে যাচ্ছি, তুমি এইখানটা চুপটি করে দাঁড়িয়ে থাকবে, কেমন? আমি আবার এখানে ফিরে না আসা পর্যন্ত কিন্তু কোথাও যাবে না, তুমি মনে থাকবে? কথা শেষ করে নিজের ডান হাতটা কমলের মাথায় ঠেকিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন উমাপতি। তারপর অন্ধকারে মিলিয়ে যান। আতঙ্কে কেঁপে ওঠে কমল। এই কনকনে ঠান্ডায় উমাপতি দাদার হাতটা এত গরম কিভাবে? চুপচাপ দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয় কমল। এটা তার সেই চিরপরিচিত গ্রাম, নাকি কোনো মৃত্যুপুরী? কমলের মনে হয় বিশ্ব চরাচর যেন আজ রাতে গভীর শীত ঘুমে আক্রান্ত। কোনো ভয়ঙ্কর বিপদ ঘটে গেলেও এই গ্রামের ঘুম আর কখনোই ভাঙবে না। হঠাৎই এক আকারহীন আদিম আতঙ্ক খামছে ধরে কমলের বুকের ভিতরটা। হাত পা অসাড় হতে শুরু করে তার। কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিল হিসাব নেই কমলের। হঠাৎই একটা অদ্ভুত বিষয় নজর পড়ে তার। একটা ধোঁয়ার কুণ্ডলী কখন যেন মাটি ফুঁড়ে বের হতে শুরু করেছে। আস্তে আস্তে ঘোলাটে মিহি ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশটা। দমটা বন্ধ হয়ে আসতে চাইছে কমলের। উমাপতি দাদা কোথায় গেল? কমলের ইচ্ছে হলো চিৎকার করে ডাকে, কিন্তু গলায় কোনো জোর পেল না। এইসবের মাঝেই হঠাৎই
ডান দিকে ঝাঁকড়া আম গাছখানা নড়ে উঠতেই চমকে সেদিকে তাকায় কমল। আর ঠিক তখনই সেই অদ্ভুত দর্শন প্রাণীটাকে দেখতে পায় সে। এটাও যেন চোখের পলকেই পাতাল ফুঁড়ে উঠে এসেছে। মানুষের মতোই দেখতে প্রাণীটাকে, সর্বাঙ্গে কাপড় জড়ানো, মাথা মুখ কোনো কিছুই খোলা নেই, যেন একটা কাপড়ে মোড়ানো মৃতদেহ হঠাৎ করে জীবন্ত হয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। চোখের নিমেষে সেই অদ্ভুত প্রাণীটা সরীসৃপের মতো আম গাছের গা বেয়ে উপর দিকে উঠতে শুরু করে। গাছটার বেশ কিছুটা অংশ শালুকের বাড়ির খড়ের চালার উপর বিছিয়ে আছে। অদ্ভুত সেই মনুষ্য অবয়ব ওই দিকেই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচমকা শোঁ শোঁ করে কিসের একটা আওয়াজ শুনে চমকে উপরে তাকায় কমল। কোথা থেকে না জানি বিশাল একটা কাক তার মিশকালো দুটো ডানা ঝটপটিয়ে এসে বসেছে আম গাছটার একটা ডালে, ঠিক কমলের মাথার ওপর। এত বড় কাক কমল আজ পর্যন্ত দেখেনি। আর এই মাঝরাতে কাকই বা এলো কোথা থেকে? হঠাৎই কাকটার নজর পড়ে কমলের উপর। কিছুক্ষণ ঘাড় বেঁকিয়ে সে লক্ষ্য করে কমলকে। তারপরই তার তীক্ষ্ণ দুই বিশাল চঞ্চু ফাঁক করে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করে কমলের মাথা লক্ষ্য করে। এই ঘন কালো অন্ধকারে কাকটার চোখ দুটো লাল অগ্নিগোলকের মতো জ্বলছে। কমলের মনে হতে থাকে এই কাকটা পৃথিবীর কোনো প্রাণী নয়, এ যেন নরক থেকে উঠে এসেছে। এক অসহ্য বোটকা গন্ধে গা গুলিয়ে ওঠে কমলে। কাকটার খোলা মুখগহ্বর থেকে ভলকে ভলকে বের হয়ে আসছে বিভৎস পুঁতি গন্ধ। কাকটা ততক্ষণে কমলের খুব কাছে এসে পড়েছে। ও স্পষ্ট দেখতে পাচ্ছে কাকটার হাত ততক্ষণে বিরাট আকার ধারণ করেছে। তার লক্ষ্য কমলের মাথা। অন্তিম সাহসটুকুও ততক্ষণে শেষ হয়ে এসেছে কমলে। মৃত্যুবৎ বোবা দৃষ্টি মেলে সে চেয়ে থাকে কাকটার দিকে। প্রাণের আশা ছেড়েই দিয়েছিল কমল। ঠিক তখনই কতকগুলি ঘটনা পরপর ঘটে যায়। আচমকাই তীব্র একটা আলোকশিখা উড়ে এসে পড়ে কাকটার বিশাল দেহের উপর। আর কাকটা কান ফাটানো কর্কশ শব্দে চিৎকার করে ওঠে। পর মুহূর্তেই ওই বিশাল দেহি কাকটা গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যায় বাতাসে। ছাইয়ের মতো কিছু গুঁড়ো এসে পড়ে কমলের মুখে, গায়ে। আর প্রায় সাথে সাথেই শালুকদের বাড়ির খড়ের চাল থেকে সশব্দে আছড়ে পড়ে সেই কাপড় জড়ানো প্রাণীটা। ঠিক সেই সময় খুব কাছেই কোথা থেকে ভেসে আসে একটা গরুর চিৎকার। আর সহ্য করতে পারে না কমল, অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। কমলের যখন চোখ খোলে তখন ভোর হয়ে গেছে। চারপাশে তাকিয়ে দেখে সে শুয়ে আছে জমিদার বাড়ির ঠাকুর দালানে। তার অদূরেই স্থির হয়ে বসে আছেন উমাপতি। কমলকে চোখ খুলতে দেখে উমাপতি নিজেই বলেন, ভাই, এখন সুস্থ বোধ করছো তো? শালুক, ও কি? একটা স্বস্তির শ্বাস ফেলে ছোট করে ঘাড় হেলিয়ে উঠে বসে কমল। বুঝতে পারে যে উমাপতি তাকে অজ্ঞান অবস্থায় এখানে এনে শুইয়ে দিয়েছেন। কমলের শরীরটা এখন বেশ দুর্বল, আর তা হবে নাই বা কেন? গতরাতে যা যা হলো সেসব সহ্য করা তো আর মুখের কথা নয়। রাতের কথা মনে আসতেই এক মুহূর্তেই কমলের মনে ঝাঁপিয়ে পড়ে এক রাশ প্রশ্ন। সেগুলো জিজ্ঞেসের উদ্দেশ্যে মুখ খুলতেই যাবে, ঠিক তখনই উমাপতি বলেন, দেখো ভাই, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন খেলে বেড়াচ্ছে। তা অবশ্য খুবই স্বাভাবিক, কিন্তু সেসবের জবাব দেবার সময় আজ নয়। তবে একটা কথা বলবো, তুমি সত্যিই খুব বিচক্ষণ আর বুদ্ধিমান। গত রাতে তুমি আমার কথার অবাধ্য হওনি একটু। সারাটা সময় ওই একই জায়গায় দাঁড়িয়েছিলে বলেই কিন্তু
প্রাণে রক্ষা পেয়ে গেছো, নচেত গত রাতে মৃত্যু কিন্তু তোমার খুব নিকটেই ছিল। উমাপতির মুখে নিজের মৃত্যু কথা শুনেও কমল যে খুব একটা বিচলিত হলো তা নয়, তার মনটা অস্থির হয়ে আছে অন্য একটা কথা ভেবে। ও গত রাতে অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা গরুর ডাক শুনেছিল। তবে কি এই সবের পিছনে ওই পোড়াদিঘির ঘাটে দেখা সেই অদ্ভুত লোকটাই দায়ী? উমাপতি অবশ্য তখনকার মতো ওই আলোচনা মুলতবি রেখে প্রসঙ্গ বদলে কমলকে বলেন, ভাই, তুমি এখন বাড়ি যাও, বিশ্রাম করো কিছুক্ষণ। তারপর অপরাহ্নে এসে জমিদার মশাইকে বলো ওনার সাথে আমার ভীষণ জরুরি কিছু কথা আছে। আর হ্যাঁ, গত রাতে যা যা দেখেছ তা এখনই কারোকে বলবার কোনো দরকার নেই, কেমন? আচ্ছা। বলে কমল ঠাকুর দালান থেকে নেমে নিজের বাড়ির দিকে পা বাড়ায়। জমিদার বাড়ির বারমহলটাই সেরেস্তা ঘর হিসেবে ব্যবহার হয়। সেখানেই আনমনা হয়ে বসেছিলেন জমিদার শশধর মিত্র। কাজকর্মে আজনের এতটুকুও আগ্রহ নেই। তাছাড়া কমলটাও আসছে না 2 দিন ধরে। অবশ্য ছেলেটার এখন মনের যা অবস্থা, সেটা সামলাতে কিছুটা সময় তো লাগবেই। কিন্তু জমিদারবাবু ভাবছিলেন উমাপতি ঠাকুরের কথা। গতরাতে নিজের শয়নকক্ষের জানলা দিয়ে উমাপতিকে লক্ষ্য করছিলেন তিনি। অবাক হয়ে দেখেছিলেন ঠাকুর বাড়ির দাওয়ার উপর ধুনি জ্বালিয়ে স্থিরভাবে বসে আছেন মানুষটা। এই হাড় কাঁপানো শীতেও মানুষটা অদ্ভুতভাবে নির্বিকার। শীত বস্ত্রর বালাইটুকুও নেই। সত্যি, মানুষটাকে যত দেখছেন ততই অবাক হয়ে যাচ্ছেন জমিদারবাবু। কিন্তু মানুষটা পারবেন তো এই গ্রামটাকে বাঁচাতে? জমিদার শশধর মিত্রের চিন্তা ভাবনার মাঝেই সেরেস্তা ঘরে এসে ঢোকেন গ্রামের পুরোহিত হরেরাম মুখুজ্জে। তারপর জমিদার বাবুর সামনে আরাম করে বসে হাতে ধরা থেলো হুকোটায় বার কয়েক টান দিয়ে বলেন, বুঝলেন জমিদার মশাই, গত রাতে মা আমার ডাক শুনেছেন। ধ্যানের ভিতর আমি স্পষ্ট দেখলাম সেই নরাধমকে। আপনার সেরেস্তায় কাজ করে ওই ছোকরা কমল, কি যেন একটা নাম, সে ঠিকই বলেছে। ওই পোড়া দিঘির পাড়ে ঘাপটি মেরে আস্তানা গেড়েছে এক নরাধম পিশাচ। সে এক উগ্র ধরনের কাপালি। উত্তরের মা কামাক্ষার মন্দিরে আগে তপস্যা করত, তারপর হয়তো কোনো কারণে এখানে এসেছে। ওই কাপালিক নিজের সিদ্ধি লাভের জন্য নরবলি দেয়। ওই মেয়েগুলোকে ওই বলি দিয়েছে। একসাথে এতগুলো কথা বলে অল্প চুপ করেন পুরোহিত মশাই। তারপর হুকোটায় আরো কয়েকটা টান দিয়ে পুনরায় মুখ খোলেন। বুঝলেন জমিদার মশাই, গতকাল আপনার এইখান থেকে মন্দিরে ফিরতি পথে একবার ঢু মেরেছিলাম ওই পোড়া দিঘির দিকে। গিয়ে দেখি একটা কাপালিক বসে বসে ঝিমোচ্ছে, সাথে আবার একটা নাতুর সুন্দর ষণ্ডও আছে। হ্যাঁ, আর একটা কথা, এটা বিশেষ জরুরি। আমি গতকাল চাষাপাড়ার হারু সামন্তের কাছ থেকে শুনেছি, ওই নগেন চাষার বেটিকে যখন ওই পশ্চিমের পাট ক্ষেতের কাছে পাওয়া গেছিল, তখন ওখানের কাদা মাটিতে অনেকগুলো গরুর খুঁড়ের ছাপ ছিল। এখন আপনি বিবেচনা করে দেখুন, 2 আর 2 মিলে 4 হচ্ছে তো নাকি? পুরোহিত মশাইয়ের কথা শুনে প্রথমটায় প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন জমিদার শশধর মিত্র। নরবলি, এই জঘন্য পাপচার চলছে কিনা তারই গ্রামে? এত সাহস ওই কাপালিকের! ক্রোধে ওনার রগের দুপাশের শিরাগুলো ফুলে উঠতে শুরু করে। দাঁতে দাঁত চেপে উনি বলেন, এক্ষুনি লেঠেল পাঠিয়ে ধরে আনছি ওই নরাধামকে, তারপর চাপকে লাল করে দেব, পাপী পিশাচ একটা। তবে কথাটা তো এক্ষুনি উমাপতি ঠাকুরকে জানাতে হচ্ছে। জমিদার মশাইয়ের শেষের কথাগুলো শুনে প্রায় হাঁ হাঁ করে ওঠেন হরেরাম মুখুজ্জে। ব্যতিব্যস্ত হয়ে বলেন, আরে করছেন কি? ওই ছোকরা সন্ন্যাসীটিকে আমার বিন্দু মাত্র ভরসা হয় না। কে বলতে পারে ওই বেটা ওই কাপালিকের সহচর কিনা? কারণ এই মুহূর্তে এই গ্রামে ওই দুজনই কেবল বহিরাগত।
বেটা দুপাতা শাস্তর পড়ে আমাকে শেখাতে এসেছে কে বামাচারী তান্ত্রিক আর কে দক্ষিণাচারী। ওকে কিচ্ছুরি বলার দরকার নেই। তারপর দেখবেন ওই ছোকরাই কখন চুপি চুপি গিয়ে কাবালিককে খবর করে দেবে, আর আপনার লেঠেল বাহিনী পোড়াদিঘির ঘাটে গিয়ে দেখবে সব পক্কা। তার চেয়ে সময় নষ্ট না করে আপনি লেঠেলদের তাড়াতাড়ি সেখানে পাঠান। রামাই লেঠেলকে আদেশ দিয়ে পোড়াদিঘির ঘাটে পাঠানোর পর কি মনে হতে একবার পায়ে পায়ে ঠাকুর বাড়ির দিকে যান জমিদার মশাই। উমাপতি ঠাকুর বাড়ির দাওয়ার উপর পদ্মাসনে বসে, চোখ দুটো বন্ধ। তার এমন ধ্যানমগ্ন রূপ দেখে মুগ্ধতায় ভরে ওঠে জমিদার বাবুর মন। অন্তর থেকে কেউ যেন ওনাকে বলে ওঠে, এই সন্ন্যাসী বয়সে যতই তরুণ হোক না কেন, ইনি কোনো সাধারণ সন্ন্যাসী নয়। অথচ গ্রামের পুরোহিত মশাই যে খামোখায় এনাকে কেন সন্দেহ করছেন তা ঈশ্বরই জানেন। দ্বীপ্রাহরিক ভোজনের পরে বৈঠকখানার ফরাসের উপর বসে বিশ্রাম করছিলেন জমিদার বাবু, কিন্তু মন জুড়ে তার তখন অশান্তির ঝড়। রামাই লেঠেলের দল পোড়াদিঘির ঘাট তন্ন তন্ন করে খুঁজেও সেই পাপচারী তান্ত্রিকের কোনো খোঁজ পায়নি। অথচ শ্মশান ভূমির নরম মাটিতে খুঁড়ের কাঁচা ছাপ পাওয়া গেছে গরুর, মানে কাপালিকটা কিছুক্ষণ আগে পর্যন্ত সেখানেই ছিল। অথচ লেঠেলের দল ওখানে যেতেই সে যেন ভোজবাজির মতো উবে যায়। কিছুক্ষণ পর কমলকে সাথে নিয়ে বৈঠকখানায় প্রবেশ করেন উমাপতি। জমিদার বাবুর সামনে এসে ঘরের মেঝের উপর বসার পর গম্ভীর গলায় জানতে চান, আপনি পোড়াদিঘির ঘাটে লেটেল পাঠিয়েছিলেন কেন? ওই ব্যক্তিকে ধরতে? আজ উমাপতির মুখ বেশ গম্ভীর, যেন কোনো বিষয় মনে মনে অসন্তুষ্ট। উমাপতির স্বরে এমন কিছু একটা ছিল যেটা শুনে স্বয়ং জমিদার বাবুও বেশ অপ্রতিভ হয়ে পড়েন। আমতা আমতা করে বলেন, না মানে পুরোহিত মশাই বললেন যে। উনি বললেন আর আপনি বিশ্বাস করে নিলেন, তাই তো? উনি তো পরোক্ষভাবে আমাকেও সন্দেহ করছেন। তবে আপনি আমাকেও গ্রেপ্তার করুন। উমাপতির চাপা ভৎসনায় জমিদার মশাই আরো কুণ্ঠিত হয়ে পড়ে। হাত জড়ো করে বলেন, আসলে আমারই মাথা ঠিক নেই ঠাকুর, কি করব কিছুই বুঝতে পারছি না। ভুল হয়ে গেছে আমার, দয়া করে মার্জনা করে দিই। উমাপতি মুহূর্তের মধ্যেই নিজেকে সংযত করে নিয়ে পূর্ববত শান্ত স্বরে বলেন, জমিদার মশাই, আমি প্রকৃতই এই গ্রামের ভালো চাই। আর শুধু এই গ্রাম কেন, আমি সমগ্র বিশ্বের ভালো চাই। এতেই যে আমার আত্মার শুদ্ধি। অবশ্য আমার ভালো চাওয়াতে কতটুকু জোর আছে তা আমি জানি না, তবু আমি বিশ্বাস করি সদিচ্ছার ক্ষমতা খুবই প্রবল। আপনি হয়তো আমাকে এখনো পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছেন না, সেটা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি থেকে স্বাভাবিক। তবু অনুরোধ করব, কেবল আজকের দিনটা আমার উপর ভরসা রাখুন। আর হ্যাঁ, অকারণে পোড়াদিঘির ধারের ওই ব্যক্তিকে বিরক্ত করতে যাবেন না, তাতে হয়তো এই গ্রামের আরও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এখন আমি আসি, তবে আজ রাত্রে আপনি সজাগ থাকবেন। আজ মধ্যরাত্রে একবার আপনাকে আমার সাথে একটা স্থানে যেতে হবে। আপনি একাই যাবেন, সেখানে গেলেই আপনি আপনার সব প্রশ্নের জবাব একেবারে পেয়ে যাবেন। দৃপ্ত পদক্ষেপে বৈঠকখানা থেকে বের হয়ে যান উমাপতি। উমাপতি নিষ্ক্রমণ পথের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে থাকেন জমিদার শশধর মিত্র। উনি যে পুরোহিত মশাইয়ের কথা অনুযায়ী সেই অদ্ভুত ব্যক্তিকে ধরে আনার জন্য লেঠেল পাঠিয়েছিলেন, সেই কথা তো উমাপতি ঠাকুরের কোনোভাবেই জানার কথা নয়। তাছাড়া ঠাকুর তো আজ সারাটা দিনই ঠাকুর বাড়ির দাওয়ায় ধ্যানমগ্ন হয়েই কাটিয়েছিলেন। তবে উনি কিভাবে জানতে পারলেন? উমাপতি ঠাকুর কি তবে সত্যি অন্তর্যামী? রাত দ্বিতীয় প্রহরের শৃগালের ডাক আকাশ বাতাসে আছড়ে পড়েই যেন এক লহমায় মিলিয়ে গেল। কোনো ক্ষুধার্ত দানও যেন তার বিরাট লালাসিক্ত জিভ দিয়ে চেটে খেয়ে নিল আওয়াজটুকু।
আপাতত ঘোলাটে কুয়াশা গলে পড়ার টুপটাপ শব্দ ছাড়া চারপাশে সম্পূর্ণভাবে মৃত্যু শীতল স্তব্ধতা। গ্রামের পথ দিয়ে অন্ধকারে নিজেদের যতটা সম্ভব লুকিয়ে রেখে হেঁটে চলেছে তিনটি মূর্তি। দলপতি হিসাবে সবার প্রথমে আছেন উমাপতি, তারপর জমিদার, আর সবার শেষে কমল। তাদের গন্তব্য পোড়াদিঘির ধারের শ্মশান ভূমি। অল্প সময় পরেই তারা পৌঁছে যান সেখানে। ধু ধু শ্মশান ভূমিতে বরফ খণ্ডের মতো জমাট বেঁধে আছে এক বিষাক্ত আতঙ্ক। ভয়ে জমিদার মশাইয়ের বুকের ভিতর পর্যন্ত কেঁপে ওঠে। কমল অবশ্য আজ অনেকটাই শান্ত। সে বুঝতে পেরেছে যে উমাপতি দাদার সাথে থাকলে আর যাই হোক কোনো ক্ষতি হবে না। শুক্ল চতুর্দশীর ভরাট চাঁদের জোছনা মিহি ধুলোর মতো বিছিয়ে আছে গোটা শ্মশান ভূমিতে। জনমানব শূন্য এই শ্মশানে আজ একটা শিয়াল কুকুরেরও দেখা নেই। মনের ভিতর আছড়ে পড়া তীব্র অস্বস্তিটাকে গিলে নিয়ে উমাপতি ঠাকুরকে লক্ষ্য করে এগিয়ে চলেন জমিদারবাবু। হঠাৎই একটা বিষয় খেয়াল করে ভীষণভাবে চমকে ওঠেন তিনি। প্রায় গোটা শ্মশান চত্বরের নরম মাটির উপর বিছিয়ে আছে অসংখ্য গরুর খুরের ছাপ। উত্তেজিত হয়ে সেই কথাটা উমাপতিকে বলার উপক্রম করতেই উমাপতি তার আগেই চাপা গলায় বলে ওঠেন, এখানে আজ আপনি অনেক কিছুই দেখতে পাবেন জমিদার মশাই। এমন ঘটনা ঘটবে যেটা প্রত্যক্ষ করে আপনি ভয়ানকভাবে বিচলিত হয়ে পড়বেন। কিন্তু পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, আপনি কিন্তু আপনার মনের জোর হারাবেন না। কেমন? জমিদার মশাই যে উমাপতি ঠাকুরের বলা কথাগুলো যথাযথভাবে বুঝতে পারলেন তা ঠিক নয়, তবুও চুপ করেই থাকলেন। এইবার উমাপতি মূল শ্মশান ভূমি ছেড়ে পোড়া দিঘির দক্ষিণ পশ্চিম দিকে এগোতে শুরু করেন। এদিকটাই বিশেষ কেউ না আসায় ঘন আগাছার ঝোপ। সেই সব অবলীলায় উপেক্ষা করে দিঘিটার একটা ধার দিয়ে ঘুরে সেটার পিছন পাড়ের দিকে এগিয়ে উমাপতি গেলেন। এইবার যেন পা জোড়া থেমে আসতে চায় জমিদার বাবুর। এদিকে আসা যে ঘোরতর নিষেধ। যদিও ওসব গল্প কথা, তবুও এই গ্রামের সকলে কিন্তু সেই নিয়ম আজও মেনে চলে। কথিত আছে এই দিঘির জঠরে স্বয়ং ভৈরব বাবার অধিষ্ঠান, আর পোড়া দিঘির এই পশ্চিম প্রান্তে নাকি ভৈরব বাবার বিচরণ ক্ষেত্র। তাই নশ্বর মানুষের এই দিকে আসা নিষেধ। কিন্তু উমাপতি ঠাকুরকে আর এইসব বলতে ইচ্ছে হলো না জমিদার মশাইয়ের। চুপচাপ এগোতে থাকেন উনি। পোড়া দিঘির দক্ষিণ দিকটা ঘন বাঁশ ঝাড়। সেই ঝাড়ের ভিতর দিয়ে কিছুটা এগোনোর পরে এইবার হাঁটা থামান উমাপতি ঠাকুর। জমিদার বাবুর পা অবশ্য তার আগেই থেমে গেছে বিস্ময়ের ভারে। কেউ যেন সযত্নে বাঁশ ঝাড়ের মাঝের কিছুটা অংশ যত্ন করে কেটে পরিষ্কার করেছে। প্রায় গোলাকার সেই নগ্ন ভূমিতে দাউ দাউ করে জ্বলছে একটা যজ্ঞকুণ্ড। সেই কুণ্ডাগ্নি থেকে গলগল করে বের হয়ে আসা কালো ধোঁয়া চারপাশের পরিবেশকে ভারী করে তুলেছে। যজ্ঞকুণ্ডের অদূরেই নরম মাটির ভিতর পোঁতা আছে একটা বিশাল আকৃতির ত্রিশূল। তেল সিঁদুরে মাখামাখি সে ত্রিশূলটি যজ্ঞকুণ্ডের লেলিহান শিকার বিচ্ছুরণে ঝকমক করছে। আর সেই ত্রিশূলের ত্রিফলা থেকে ঝোলানো আছে একটা মালা। মালাটি কিন্তু কোনো সাধারণ মালা নয়। মালাটি তৈরি হয়েছে 7টি রক্তবর্ণের নরকরটি আর 6টি জবা ফুল দিয়ে। করটিগুলো আকৃতিতে খুবই ক্ষুদ্র। দেখলেই বোঝা যায় প্রায় সদ্যজাত শিশুদের করটি সেগুলো। আর জবা ফুলগুলি স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বড় বড়। আগুনের শিখায় সেই ফুলগুলিকে আরো বেশি রক্তাভ মনে হচ্ছে। হঠাৎ দেখলে মনে হবে ফুলগুলিকে যেন সদ্য সদ্য টাটকা রক্তে চুবিয়ে তুলে নেওয়া হয়েছে। তবে একটা জবা ফুল রাখা আছে ত্রিশূলের তলায় মাটির ওপর। সেটিও আকারে বাকি ফুলগুলির মতো বিরাট হলেও সেটির বর্ণ কিঞ্চিত ম্লান। এই ধরনের আরো অনেকগুলি মালা যত্ন করে রাখা আছে যজ্ঞকুণ্ডের পাশে। আর ওই ত্রিশূলটার চারপাশে মাটিতে স্পষ্ট হয়ে আছে অনেকগুলো গরুর খুরের ছাপ।
জমিদার বাবু বিস্মিত নেত্রে সেই দিকেই তাকিয়েছিলেন। মনে তার প্রশ্নের ঝড়, তবে কি এটা সেই অদ্ভুত কাপালিকটার সাধনভূমি? তার মানে এই গায়ে ঘটে চলা ঘটনাগুলো তারই কীর্তি? তা না হলে আর ওই খুরের ছাপ আসবে কোথা থেকে? কারণ এই গ্রামের কোনো মানুষ যে ভুলেও এই বাঁশঝাড়ের দিকে আসবে না সে বিষয়ে জমিদার 100% নিশ্চিত। কিন্তু সেই ব্যাটা কাপালি গেলটা কোথায়? আয়োজন দেখে তো মনে হচ্ছে আশেপাশেই কোথাও আছে। জমিদার বাবু উত্তেজিত হয়ে আকাশ পাতাল ভাবছিলেন। সম্বিত ফেরে উমাপতির ডাকে উনি একটা শুকনো ডাল দিয়ে একটা গণ্ডি কেটে জমিদার বাবু আর কমলকে নির্দেশ দেন সেটার ভিতরে গিয়ে দাঁড়াতে। তারপর বলেন, এরপর থেকে যাই ঘটে যাক, এই গণ্ডির বাইরে কিছুতেই বের হবেন না। অনেক কিছুই ঘটবে যাতে আপনি খুবই বিচলিত হবেন, কিন্তু তাও এই গণ্ডির বাইরে যাবেন না, অন্যথা কিন্তু প্রাণহানি নিশ্চিত। আমার কিচ্ছু করার থাকবে না তখন আর। আর হ্যাঁ, আজ আপনারা এখানে অলৌকিক অনেক কিছুই প্রত্যক্ষ করবেন, তবে ভয় পাবেন না। মনে রাখবেন, যা কিছু ঘটবে তা সবই মায়া, কিছুই বাস্তব নয়। কথা শেষ করে উমাপতি নিজের কাঁধের ঝোলা থেকে কিছু রক্তাভ চাল ছড়িয়ে দিলেন গণ্ডির ভিতরে। তারপর একটা কুমণ্ডল থেকে কিছুটা জল নিয়ে ছিটিয়ে দিলেন কমল আর জমিদার মশাইয়ের শরীরে। আর নিজের দক্ষিণ হস্তটা এক এক করে ওনাদের মাথায় কিছুক্ষণ ঠেকিয়ে রাখার পর সরে দাঁড়ালেন। জমিদার বাবু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করবেন ঠাকুর? আজ যে আমার বিশেষ কিছুই করার নেই জমিদার মশাই। বলতে পারেন আজ আমিও আপনাদের মতো নেহাতি এক দর্শক মাত্র। যাক, আর কথা নয়, চুপ করে দাঁড়িয়ে থাকুন। কথা শেষ করে বাঁশঝাড়ের আড়ালে হারিয়ে যান উমাপতি। আর কিংকর্তব্য বিমূঢ়ভাবে দাঁড়িয়ে থাকে কমল আর জমিদার শশধর মিত্র। যজ্ঞকুণ্ডে চলতে থাকা কাঠের পটপট শব্দ ব্যতীত চারপাশে প্রকৃতি বোবা হয়ে আছে আজ। হঠাৎই সেই কাঠ পোড়ার পটপট শব্দ ভেদ করে শুকনো পাতা মারিয়ে আসার খসখস শব্দ কানে আসে ওদের। কেউ বাঁশঝাড় ভেদ করে এগিয়ে আসছে এই দিকে। মুহূর্তেই এক রক্তাম্বর পরিহিত মানুষকে দেখতে পাওয়া যায়। দীর্ঘদেহী সেই মানুষটা একটা তরুণী মেয়েকে পাঁচাকোলা করে তুলে নিয়ে নেহাতি অবহেলার সাথে ছুঁড়ে ফেলে দেয় যজ্ঞকুণ্ডের সামনের মাটিতে। মেয়েটি মনে হয় চেতনাহীন, নচেত এত জোরালো আঘাতে যে কোনো মানুষেরই কোঁকিয়ে ওঠার কথা। জমিদার মশাইয়ের চোখের সামনের জগৎ ততক্ষণে দুলতে শুরু করেছে। ওই রক্তাম্বর পরিহিত মানুষটি তো কোনো ভিনদেশি কাপালিক নয়, এ যে এই গ্রামের পুরোহিত স্বয়ং হরেরাম মুখার্জি। আর তার চেয়েও ভয়ানক কথা হলো, পুরোহিত মশাইয়ের পায়ের কাছে দলা পাকিয়ে পড়ে থাকা মেয়েটি যে ওনারই কনিষ্ঠা কন্যা সারদা। জমিদার মশাই হয়তো অজ্ঞানী হয়ে যেতেন, কিন্তু কমলের শক্ত বাহু তাকে ভূপতিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এসব কি দেখছেন উনি? এইসব অনাচারের মূলে তবে হরেরাম ঠাকুর। তিনি বিগত কয়েক মাস ধরে নির্দোষ মেয়েগুলিকে এমন নির্বিচারে হত্যা করে আসছেন। কিন্তু কেন? আর আজ কি তবে সারদার পালা? আর দাঁড়িয়ে থাকতে পারেন না জমিদার মশাই, গণ্ডির ভিতরেই ধপ করে বসে পড়েন। উমাপতি গণ্ডিখানা কয়েকটি বাঁশ গাছের আড়ালেই কেটেছিলেন, তাই হয়তো হরেরাম মুখুজ্জে এখনো তাদের দেখতে পাননি। অবশ্য তিনি হয়তো ধারণাই করতে পারেন না যে এখানে তিনি ব্যতীত আর কেউ উপস্থিত থাকতে পারে বলে। হঠাৎই বিকট শব্দে হেসে ওঠেন পুরোহিত মশাই। তারপর আকাশের দিকে হাত দুটো তুলে চিৎকার করে বলে ওঠেন, মারে, আজ তোর যথাযথ আহুতি পূর্ণতা পাবে। 7টি শিশুর করডির পর আর 6টি পূর্ণ যুবতীর গর্ভে রক্ত স্নাত পুষ্পের পর আর আজ 7ম পুষ্পাহুতি দেবার পালা সাঙ্গ হবে। আজ আর কোনো শক্তি আটকাতে পারবে না রে মা। আজকের পর থেকে তোর এই ছেলে তোর কৃপায় হয়ে উঠবে অমর, হয়ে উঠবে মহাশক্তিধর। পুরোহিত মশাইয়ের এমন হাড়হিম করা কণ্ঠস্বর আগে কখনো শোনেননি জমিদার মশাই।
আতঙ্কে তার চোখ যেন প্রবলভাবে বিস্ফারিত। পুরোহিত মশাই এইবার যজ্ঞকুণ্ডের পাশ থেকে একটা কাঁচের পাত্র তুলে নিয়ে কিছুটা তরল ছিটিয়ে দিলেন অগ্নিগহ্বরে। পলকের মধ্যেই তীব্র পুঁতি গন্ধে ভরে উঠল চারপাশ। তীব্র একটা স্বরে কাক ডেকে উঠল খুব কাছ থেকে। হঠাৎ উড়ে আসা এক অলৌকিক ঝিরিঝিরি বাতাসে দুলে উঠল বাঁশঝাড়, যেন কোনো অলৌকিক শক্তি তার বিষাক্ত দুটো ডানা বিছিয়ে আস্তে আস্তে নেমে আসছে। হরেরাম মুকুজ্জের অবশ্য সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। উনি একাগ্র চিত্তে শুরু করে দিয়েছে নিজ উপাচার। পূর্ব দিকে গুরু, পশ্চিমে বটুক, উত্তরে যোগিনী আর দক্ষিণে সিদ্ধিদাতার অর্চনা শেষ করে এক মনে জপ করছেন বীজ মন্ত্র। তার মন্ত্রপাঠ যত গভীর হচ্ছে ততই বদলে যাচ্ছে যজ্ঞকুণ্ড থেকে নির্গত ধোঁয়ার প্রকৃতি। 108 বার বীজ মন্ত্র জপ করার পর তিনি একবার তাকান সেই ধোঁয়ার দিকে। কুণ্ডলীকৃত ধোঁয়া এখন একটা আবছা মনুষ্য অবয়ব ধারণ করেছে। অগ্নিশিখার আন্দোলনের সাথে সাথে সেই ধোঁয়ার পূর্তিও আন্দোলিত হচ্ছে। হঠাৎ দেখলে মনে হবে ভীষণ উল্লাসে নাচছে সেই মূর্তি। এইবার তিনি রক্তাম্বরের ভিতর থেকে বের করে আনেন একটা ঝকঝকে বাঘনখ। এই অস্ত্র দিয়েই তিনি ফালাফালা করে ফেলেন মেয়েগুলোর দেহ। আতঙ্কে এইবার দিশেহারা হয়ে পড়েন জমিদার বাবু। এই নরাধমটা এইবার তার চোখের সামনেই মেরে ফেলবে তারই আত্মজাগে। হঠাৎই বাঁশঝাড়ের আরেক কোণা থেকে গম গম করে ওঠে উমাপতির কণ্ঠস্বর। থামুন, এই অনাচার বন্ধ করুন এইবার। প্রথমটাই ভীষণ রকম চমকে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নেন হরেরাম মুকুজ্জে। তারপর বিকৃত গলায় বলে ওঠেন, জানতাম তুই আসবি। যে কোনো কাজে বিঘ্ন করা যেত স্বভাবে আমি আগেই বুঝতে পেরেছিলাম। কত 2-3 ধরে তুই আর তোর এই খাপালিক সাঙ্গাতে মিলে আমার অনেক বিঘ্ন ঘটিয়েছিস। প্রথম রাতে ওই নচ্ছার কামালিকটা নগেনের মেয়েটাকে কিছুতেই বাগে আনতে দিল না, ব্যর্থ হলাম আমি। আর গত রাতে আবার যখন নগেনের বাড়ি গেছিলাম মেয়েটাকে তুলে আনতে, তখন তুই তা হতে দিসনি। তাই আজ আর সে পথে যায়নি, তুলে এনেছি জমিদারের মেয়েকে। এই বেটি বললে সব দোষ গিয়ে পড়বে তোর ঘাড়ে। এই গ্রামের পরিত্রাতা সাজার খুব স্বাদ হয়েছিল না তোর? কিন্তু এইবার যে জমিদারের সব রোষ গিয়ে পড়বে তোর ওপর। অবশ্য তুই জমিদারের শাস্তির চিন্তা করিস, কারণ তুই তো মরবি আমার হাতে এই এক্ষুনি। আজ স্বয়ং ঈশ্বরও আমার সাধনা শেষ করার পদ্ধতি থেকে আমাকে অব্যাহত করতে পারবে না। সামান্য এক নীচ কোটির বামাচারী তান্ত্রিক হয়ে আপনার এত দম্ভ, ঈশ্বরকে এত অসম্মান। আপনার আরাধ্যা দেবী যতই শক্তিশালী হন না কেন, মনে রাখবেন শুভ শক্তির ক্ষমতা কিন্তু বহু গুণ প্রবল। কথা শেষ করে হঠাৎই মাটির উপর পদ্মাসনে বসে পড়েন উমাপতি। তারপর দুটো হাতের আঙুলগুলিকে বিশেষ একটা ভঙ্গিতে এনে বিড়বিড় করে শুরু করেন মন্ত্রপাঠ। হরেরাম পুরোহিত উমাপতির কার্যকলাপ দেখে প্রথমে হকচকিয়ে গেলেও তারপর নিজেকে দ্রুত সামলে নিয়ে আসন ছেড়ে উঠতে উদ্যত হন। ঠিক তখনই বিকট শব্দে একটা বাজ পড়ে বাঁশঝাড়ের মাথায়, আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি। অথচ খানিক আগেও পরিষ্কার আকাশের বুকে ঢলঢল করছিল ভরা চাঁদটা। হরেরাম মুখার্জিকে আরো হতভম্ব করে দিয়ে খুব কাছ থেকে ডেকে ওঠে একটা গরু। আচমকাই প্রবল বাতাসে ছটফট করে ওঠে অসহায় বাঁশ গাছগুলো। তারপরে গাছগুলিকে প্রায় তছনছ করে দিয়ে সেখান থেকে বের হয়ে আসেন এক দীর্ঘদেহী দিব্য পুরুষ। আর তার পিছন পিছনে এসে দাঁড়ায় একটা সাদা সঙ্গ। সেই পুরুষটির পোশাক ধুলোমলিন হলেও তার দেহ থেকে নির্গত একটা নীলাভ জ্যোতিতে চারপাশ আলোকিত হয়ে উঠছে। পুরুষটির দীঘল দুটো চোখ যেন ক্রোধে জ্বলছে। হঠাৎই সেই পুরুষটির ললাট থেকে এক অগ্নিব জ্যোতি বিচ্ছুরিত হয়ে অগ্নিশিখার রূপ নিয়ে আছড়ে পড়ে পোড়াদিঘির জলে। আর সাথে সাথেই দাউ দাউ করে জ্বলে ওঠে পোড়াদিঘির জল। এ যেন এক অপার্থিব দৃশ্য।
একদিকে ঝরছে মুষলধারে বৃষ্টি, আবার অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে দিঘির জলে। বৃষ্টি তেজে নিভে গেছে যজ্ঞকুণ্ডটা। হরেরাম মুকুজ্জে ততক্ষণে প্রায় পক্ষাঘাতগ্রস্ত মানুষের মতো নেতিয়ে পড়ে গেছে মাটির উপর। এইবার সেই অপার্থিব পুরুষটি নিতান্তই অবহেলার সাথে ভুলণ্ঠিত হরেরাম পুরোহিতের একটা হাত ধরে টানতে টানতে তৃপ্ত পদক্ষেপে নেমে যান পোড়া দিঘির জলে। তারপর মিলিয়ে যান জলের তলায়। ওনাকে অনুসরণ করে সেই ষণ্ডটিও অবগাহন করে পোড়া দিঘির জঠরে। সাথে সাথেই দপ করে নিভে গেল সেই দামাল অগ্নিশিখা, আর এক লহমায় থেমে গেল ওই আকাশ ভাঙা বৃষ্টি। স্থির হয়ে গেল পোড়া দিঘির জল। মন্ত্রমুগ্ধের মতো সবটা দেখছিলেন জমিদার শশধর মিত্র, যেন কোনো স্বপ্ন। কিছুক্ষণ পরে খানিক ধাতস্থ হয়ে দেখলেন যেখানে ওই দিব্য পুরুষটি খানিকক্ষণ আগে দাঁড়িয়েছিলেন, সেখানে ভুলণ্ঠিত হয়ে উমাপতি ঠাকুর ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। প্রণাম শেষে উঠে যখন উমাপতি তাকালেন জমিদার বাবুদের দিকে, তখন তার চোখের কোলে জল স্পষ্ট হয়ে আছে। চোখ মুছে জমিদার বাবুর দিকে এগিয়ে যান উমাপতি। তারপর নিচু গলায় বলেন, আপনারা এবার এই গণ্ডি থেকে বের হয়ে আসুন, আর কোনো বিপদ নেই। মহাবিষ্টর মতো কমল আর জমিদার মশাই এসে দাঁড়ান উমাপতির সামনে। জমিদার বাবুর বিহল ভাব তখনও পুরোপুরিভাবে কাটেনি। কমলের অবস্থাও তথৈবচ। অগত্যা উমাপতি বললেন, আপনার কন্যা সুস্থই আছে, চিন্তা করবেন না। ও ওই পাপাচারী পুরোহিতের সম্মোহনী শক্তির জেরে গভীরভাবে ঘুমিয়ে আছে মাত্র। কিছু পরেও নিজে হতেই জেগে উঠবে। জমিদার বাবু এতক্ষণে কোনোভাবে উচ্চারণ করলেন, উনি কে ছিলেন ঠাকুর? জবাবে স্মিত হাসি হাসেন উমাপতি। তারপর পোড়া দিঘির শান্ত জলের দিকে তাকিয়ে বলেন, আপনাদের এই পোড়া দিঘি গ্রাম আসলে একটি পুণ্যভূমি। এই গ্রামের প্রতিটি মানুষ অতি পুণ্যবান, আর তাই হয়তো আপনার পুণ্যের জোরেই আমিও আজ ওনার দর্শন পেলাম। এই পোড়া দিঘি গ্রামের কথিত উপকথা প্রকৃতপক্ষে বর্ণে বর্ণে সত্য। এই পোড়া দিঘির জঠরে সত্যিই স্বয়ং রুদ্রের অধিষ্ঠান। সেই যুগেও তিনি এই গ্রামের পাপাচার বন্ধ করতে জল থেকে উঠে এসেছিলেন, আর আজও এই হরিরাম পুরোহিতের পাপ সহ্য করতে না পেরে আবারও দিঘির জঠর ছেড়ে উঠে এসেছিলেন স্বয়ং মহাকাল। স্বয়ং মহাকাল? আবেগে আপ্লুত হয়ে জমিদার মশাই তক্ষুনি ভুলণ্ঠিত হয়ে প্রণাম করেন পোড়া দিঘির উদ্দেশ্যে। দেখা দেখি কমলও। তারপর মাটি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, পুরোহিত যে এইসব করছে তা তো আমরা কেউ ঘূর্ণাক্ষরেও টের পাইনি, কিন্তু উনি এই পাপাচারে লিপ্তই কেন হয়েছিলেন সেটাই তো বুঝতে পারছি না। একরাশ প্রশ্ন ঝরে পড়ে জমিদার শশধর মিত্রের গলায়। দেখুন জমিদার মশাই, আমি যতটা বুঝতে পেরেছি সেই হিসেবে আজ থেকে বহু বছর আগে এই গ্রামে যে কাপালিক নারী হত্যা শুরু করেছিল, এই হরেরাম তারই বংশধর। এরা বংশ পরম্পরায় ধ্বংসের দেবী ধূমাবতীর উপাসক। বাইরে এরা সাত্ত্বিক পুরোহিতের ভেগ ধরে থাকলেও আদতে এরা তান্ত্রিক। তন্ত্রবিদ্যার খুবই নিম্নমার্গে ছিল এদের বিচরণ। মূলত বলির মাধ্যমে রক্ত আহুতি দিয়ে সিদ্ধি লাভের সবচেয়ে সহজ আর নীচ রাস্তাটা এরা গ্রহণ করেছিল। এদের উদ্দেশ্য ছিল মোট 108টি সদ্যজাত শিশুর করটি আর 108টি যুবতী মেয়েদের গর্ভের রক্ত দেবীর উদ্দেশ্যে আহুতি দেওয়া। আর এই অকাজ করতে গিয়েই এদের পূর্বপুরুষ বহু বছর আগে মহাকালের রোষানলে ছাই হয়ে গেলেও এরা কিন্তু দমে যায়নি। বংশ পরম্পরায় এরা সেই আহুতির ধারা বজায় রেখেছিল। হতে পারে তারা এই গ্রামের মানুষকে আর বলি হিসাবে বিবেচনা করেনি, তাই কেউ কিছু বুঝতেও পারেনি। এদের বিশ্বাস ছিল তাদের বংশের কোনো না কোনো পুরুষ বংশ পরম্পরায় চলে আসা এই আহুতি প্রথা ঠিক সম্পন্ন করবে। সেই হিসাবে এরা এদের বংশের একটি শিশুকে
ছোট থেকেই তন্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলত। এই হরিরাম যদি আর একটা মেয়েকে বলি দিতে পারত, তবে তাদের বংশের এত বছর ধরে চলে আসা আহুতি পর্ব সম্পন্ন হতো। সেই হিসাবে হরিরাম তার শেষ বলি হিসাবে প্রথমে শালুক মাকে পছন্দ করেছিল, কিন্তু বাঁধ সাধেন স্বয়ং মহাকাল। বহু বছর পরে এই গ্রামে আবার হত্যালীলা শুরু হওয়ায় তিনি আবার উঠে এসেছিলেন জল থেকে। কিন্তু সমস্যা হলো, এই হরিরাম ছিল অতিমাত্রায় অহংকারী। সে এই গ্রামে কথিত কাহিনীকে বিশ্বাস করত না, তাই সে তার পূর্বপুরুষদের পথে না গিয়ে এই গ্রামেই আবার হত্যালীলা শুরু করে। শিশুগুলিকে হয়তো কোনো দূর গ্রাম থেকে তুলে এনে হত্যা করেছিল, কিন্তু নারীগুলিকে সে এই গ্রাম থেকেই বেছে নেয়। নিজের ক্ষমতার উপর তার ছিল অগাধ আস্থা। অহংকারের ভারে সে স্বয়ং রুদ্রকেও তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে। এই ঝড়জলের রাতে হরিরাম শালুক মাকে সম্মোহন করে বাড়ি থেকে বের করে আনলেও মহাদেবের দয়ার অল্পক্ষণের মধ্যেই শালুক মায়ের সম্মোহন কেটে যায়। সে তখন বিপদের আঁচ বুঝতে পেরে তীব্র ভয় পেয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু এই নরাধম হরিরাম তার কিছুতেই পিছু ছাড়ে না। কিন্তু মহাকালের হস্তক্ষেপে সেই রাতে বাগে পেয়েও শালুক মাকে মেরে ফেলতে অক্ষম হয় হরিরাম। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, একটা জবা ফুল ওই মালা থেকে আলাদা অবস্থায় মাটিতে রাখা ছিল, কারণ ওটা তখনও নারী গর্ভের রক্তে সিক্ত হয়নি। গত রাতেও হরিরাম শালুক মাকে তুলে আনতে তার বাড়ি গেছিল, কিন্তু আমার উপস্থিতির কারণে কালও সে অকৃতকার্য হয়। অগত্যা মরিয়া ক্রুদ্ধ হরিরাম আজ তুলে আনে আপনার কন্যাকে। এরপর বাকিটা তো আপনারা নিজের চোখেই দেখলেন। একটানা এতগুলো কথা বলে অল্প চুপ করেন উমাপতি। তারপর কমলের উদ্দেশ্যে বলেন, ভাই, তুমি খুবই বুদ্ধিমান আর বড় মনের মানুষ একজন। তোমার কাছে তাই এই দাদার একটা আবদার আছে। শালুক মা সুস্থ হয়ে উঠলে তুমি তাকে গ্রহণ করো। ওর সাথে যা কিছু ঘটেছে তাতে ওর বিন্দু মাত্র কোনো দোষ নেই। গ্রাম্য সংস্কারকে প্রাধান্য দিতে গিয়ে তুমি আবার যেন ওই মেয়েটির উপর কোনো অন্যায় করে ফেলো না ভাই। ওই হরিরাম শয়তানের হাতে এই গ্রামের যেসব মায়েরা নিহত হয়েছে তাদের জন্য তো আমি আর কিছুই করতে পারবো না, কিন্তু যে এখনো জীবিত আছে তার প্রতি কোনো অন্যায় হতে দিও না, দয়া করে ভাই আমার। ও নিয়ে আপনি ভাববেন না ঠাকুর, আজ থেকে ও দায়িত্ব আমার। শালুক সুস্থ হয়ে উঠলেই ওর সাথে আমি নিজে ধুমধাম করে কমলের বিবাহ দেব। অল্প হেসে এইবার দুহাতে জড়ো করে উমাপতি বললেন, বেশ, তবে এইবার আমাকে বিদায় নেবার অনুমতিটুকু দিন জমিদার মশাই। এক্ষুনি চলে যাবেন কেন ঠাকুর? দুটো দিন একটু বিশ্রাম করে তারপর না হয় যান। না জমিদার মশাই, পথই আমার জীবন। পথে পথে ঘুরেই বেড়াই আমি। যেসব জায়গায় আমাকে দরকার পড়ে ওই পথই আমাকে টেনে নিয়ে সেখানে যায়। এখন আমাকে পথ আবার টানছে যে না জানি কোন অজানার উদ্দেশ্যে। ও আর একটা কথা, পোড়াদিঘির এই দক্ষিণ পাড়টা যেমন এত বছর ধরে পরিত্যক্ত ছিল, আবার যেন তেমনই থাকে। এদিকটা যে বাবার বিচরণ ক্ষেত্র তা তো দেখতেই পেলেন। ভাই কমল, এইবার আমি আসি কেমন? আশীর্বাদ করি, জীবনে তুমি খুব সুখী হও। কমলের মাথায় স্নেহ ভরা হাতটা একবার বুলিয়ে দিয়ে বাঁশ ঝাড়ের আড়ালে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যান উমাপতি। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অকারণেই চোখ জোড়া ছলছল করে ওঠে কমলের। শুনছিলেন আজকের গল্প উমাপতি সিরিজের পোড়া দিঘির চলে। গল্প রচনায় অনন্যা দেব রায়, গল্প পাঠে নীলরতন কুণ্ডু এবং হরেরাম মুকুজ্জে, আমি সায়ন। উমাপতি বাল্মীকি, শিবু সূর্য, ফণী বিশ্বাস এবং নকুল রাহুল, কমল শুভম, জমিদার লিও,
পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী অনন্যা দেব রায়কে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণ বি সেফ, স্টে কানেক্টেড।